বন্ধুরা, এইবার ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রেকর্ড পরিমাণ বাংলাদেশের সামরিক বাজেট বৃদ্ধি করেছে। এক লাফে ৫৫,০০০ কোটি টাকা সামরিক বাজেট বৃদ্ধি করেছে বাংলাদেশ সরকার। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের সামরিক বাজেট এতটা বৃদ্ধির কারণ কি? কি নতুন সমরাস্ত্র ক্রয় করা হচ্ছে বাংলাদেশের জন্য, এবং ভারত কেন বাংলাদেশের সামরিক বাজেট বৃদ্ধিতে ভয় পাচ্ছে সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে। তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বাংলাদেশের সেনাপ্রধান তার এক ভাষণে বলেছিল, বাংলাদেশের সামরিক বাজেট ৩ বাহিনীর জন্য যথেষ্ট নয়, এবং যুদ্ধবিমান, রাডার, যুদ্ধজাহাজ সবই চলছে সীমিত রিসোর্সে ও আদিকালের প্রযুক্তিতে। বাংলাদেশের সামরিক বাহিনী পড়ে আছে এখনও সেইকালের প্রযুক্তিতে। আধুনিক কোনো অস্ত্রশস্ত্র নেই বললেই চলে বাংলাদেশের বহরে, যা আমাদের প্রতিবেশী দুই দেশ ভারত ও মিয়ানমারকে মোকাবেলায় যথেষ্ট নয়। তাই এইবার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছে বাংলাদেশ সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার বাংলাদেশের সামরিক বাজেট রেকর্ড পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে এবং ক্রয় করা হচ্ছে অত্যাধুনিক সব ভয়ঙ্কর মরণাস্ত্র, এবং ইউনূস সরকার সরাসরি সরকারিভাবে এইসব অস্ত্র ক্রয় করতে চলেছে। বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে যেদিকে, সেটি হলো বিমানবাহিনী। বিমানবাহিনীর জন্য ক্রয় করা হচ্ছে অত্যাধুনিক 4.5 জেনারেশনের ফাইটার জেট, রাডার ও মিসাইল সিস্টেম। বাংলাদেশ বিমানবাহিনীর বর্তমান অবস্থা খুবই করুণ। চলছে পুরনো কিছু যুদ্ধবিমান দিয়ে। বাংলাদেশের হাতে মোট 8টি MiG-29 থাকলেও এর মধ্যে সচল রয়েছে মাত্র 3টি, আর বাকি যে 36টি F-7 ফাইটার জেট রয়েছে সেগুলো আদিকালের যুগের। সেগুলো দিয়ে বর্তমানে ভারত ও মিয়ানমারকে মোকাবেলা করা সম্ভব নয়। তাই বলা যায় যে বাংলাদেশ বিমানবাহিনী সবচেয়ে দুর্বলতম অবস্থানে রয়েছে এবং বাংলাদেশের আকাশ অরক্ষিত হয়ে পড়েছে। তাই ভারত যদি কখনো বাংলাদেশের ওপরে বিমান হামলা চালায়, তাহলে তা মোকাবেলা করার মতো সক্ষমতা বাংলাদেশ বিমানবাহিনীর নেই। তাই এখন বাংলাদেশ বিমানবাহিনীর সেই মোকাবেলা করার মতো শক্তি অর্জন করতে হবে। বর্তমানে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে একের পর এক নতুন এয়ারপোর্ট ও এয়ারবেস তৈরি করা হচ্ছে, যেটা বাংলাদেশের জন্য খুবই ভালো উদ্যোগ। বিশেষ করে বাংলাদেশের লালমনিরহাটে নির্মিত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এয়ারবেস, যেখানে থাকবে অত্যাধুনিক সব যুদ্ধবিমান, রাডার ব্যবস্থা ও অত্যাধুনিক সব ট্রেনিং প্রশিক্ষণ বিমান। শুধু লালমনিরহাট এয়ারবেসই নয়, বাংলাদেশে মোট 8টি আরও নতুন এয়ারবেস তৈরি করতে চলেছে বাংলাদেশ সরকার, যেটা বাংলাদেশের জন্য খুবই ভালো একটি উদ্যোগ হতে চলেছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু নতুন নতুন এয়ারবেসই তৈরি করছে না, বরঞ্চ নতুন আরও 36টি যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ বিমানবাহিনীর বহরে যে F-7 রয়েছে আদিকালের, সেগুলোকে রিপ্লেস করতে চলেছে নতুন যুদ্ধবিমান। আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশ কিন্তু চীনের কাছ থেকে J-10C ফাইটার জেট ক্রয় করতে চলেছে। প্রথম ধাপে 16টি এবং পরের ধাপে 18টি, সব মিলিয়ে মোট 36টি J-10C ফাইটার জেট ক্রয় করতে চলেছে বাংলাদেশ সরকার। ইতিমধ্যেই কিন্তু ডক্টর ইউনূসের সাথে চীনের প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের বৈঠক হয়েছে, যেখানে উঠে এসেছে এই যুদ্ধবিমান ক্রয়ের প্রসঙ্গ। ইতিমধ্যে আপনারা হয়তো জানেন যে পাকিস্তান এয়ারফোর্স J-10C ফাইটার জেট ব্যবহার করে ভারতের রাফালকে শুটডাউন করেছে, এবং ভারতের মোট 3টি রাফালকে মাঝ আকাশে উড়িয়ে দিয়েছে চীনের তৈরি এই J-10C ফাইটার জেট। আর এই কারণে সারা বিশ্বব্যাপী চীনের J-10C নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এরই মধ্যে সুখবর হলো যে বাংলাদেশও কিন্তু চীনের কাছ থেকে এই যুদ্ধবিমানের ডেলিভারি পেতে চলেছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে বাংলাদেশ কি শুধুই J-10C ফাইটার জেটই কিনছে, এর সাথে মিসাইল হিসাবে কি কিনছে? আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশ সরকার কিন্তু বোকা নয়। তারা J-10Cর সাথে কম্বো হিসাবে ক্রয় করতে চলেছে PL-15A মিসাইল সিস্টেম। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে এই মিসাইলটি ব্যবহার করেই কিন্তু ভারতীয় ফাইটার জেট ভূপাতিত করেছিল পাকিস্তান। এই মিসাইলটির অত্যাধুনিক এবং বিশেষ গুণ হলো এটিকে ফায়ার করার পরে আর কোনো রকমের কন্ট্রোলিংয়ের প্রয়োজন পড়ে না। এই মিসাইলটি নিজে নিজে যুদ্ধবিমানকে খুঁজে বের করে মাঝ আকাশে ছাই করে দিতে পারে, এবং এটির স্পিড এত বেশি যে এটা ম্যাক 5 স্পিডে ছুটতে পারে, অর্থাৎ শব্দের গতির চেয়েও 5 গুণ স্পিডে এই মিসাইলটি ছুটতে পারে। একটা PL-15A ছোড়া মানে তার হাত থেকে আর নিস্তার নেই শত্রু যুদ্ধবিমানের। তাই বাংলাদেশ বিমানবাহিনীর জন্য J-10C ফাইটার জেটের সাথে PL-15A মডেলের মিসাইলটি খুবই ভালো একটি কম্বো হতে চলেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মিসাইলটি কিন্তু চীন তৈরি করেছে তাদের 5ম প্রজন্মের স্টিলথ ফাইটার জেটের জন্য, অর্থাৎ এই 5ম প্রজন্মের যুদ্ধবিমানে যেটি ব্যবহার করা হয় সেই মিসাইলটি পেতে চলেছে বাংলাদেশ। বাংলাদেশ নৌবাহিনী নিয়েও বাংলাদেশের পরিকল্পনা এবার নাটকীয়ভাবে বদলেছে। বর্তমানে বাংলাদেশের বহরে রয়েছে মাত্র 2টি সাবমেরিন, তাও পুরনো মডেলের। খুলনা ও চট্টগ্রামের শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ আধুনিকায়নের ঘাটতি থাকায় সাবমেরিন বা যুদ্ধজাহাজ মেরামত হচ্ছে না সময় মতো।
এর ফলে বাংলাদেশের সাগর হয়ে আছে অরক্ষিত। এইবার বাংলাদেশ সরকার 6টি নতুন সাবমেরিন ক্রয়ের পরিকল্পনা হাতে নিয়েছে, যার আনুমানিক খরচ ধরা হয়েছে $2 বিলিয়ন কাছাকাছি। এছাড়াও তৈরি করা হচ্ছে নতুন ফ্রিগেট, করভেট এবং মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট। এখানে একটি গুরুত্বপূর্ণ টুইস্ট হচ্ছে বঙ্গোপসাগরের ভূমিকা। আন্তর্জাতিক পর্যবেক্ষকের মতে এই উপসাগর শুধু একটি সামরিক রূপ নয়, বরং এটি ভারতের নিরাপত্তার জন্য এক প্রকার হুমকি। কারণ এই সাগরে যদি নতুন করে 6টি সাবমেরিন ও যুদ্ধজাহাজ নামানো হয়, তাহলে ভারতের নিরাপত্তা ব্যবস্থা একদম ভেঙে যাবে, আর পেশি শক্তিতে এগিয়ে যাবে বাংলাদেশ। এছাড়াও আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি যে বাংলাদেশ কিন্তু নিজ দেশেই ফ্রিগেট ও করভেট যুদ্ধজাহাজ তৈরি করতে সক্ষম, এবং বাংলাদেশে তৈরি করা হচ্ছে অত্যাধুনিক সব যুদ্ধজাহাজ। প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানোর এই সিদ্ধান্ত শুধু ইউনূস সরকারের কৌশলগত পরিকল্পনার ফল নয়, বরং এর পিছনে রয়েছে দীর্ঘমেয়াদী স্বপ্ন। কারণ তিনি বিশ্বাস করেন বাংলাদেশ শুধু অর্থনীতিতে নয়, বরং সামরিক শক্তিতেও আঞ্চলিক নেতৃত্বে যাবে একদিন। ভারত যখন দক্ষিণ এশিয়ায় আধিপত্য দেখাতে চায়, তখন বাংলাদেশ মোদিকে বুড়ো আঙুল দেখিয়ে জানিয়ে দিচ্ছে এখন আর ফ্যাসিস্ট হাসিনার বাংলাদেশ নেই, এখন ইউনূস সরকারের বাংলাদেশ। এখন বাংলাদেশ সামরিক শক্তিতেও পিছিয়ে যাবে না, সামরিক শক্তিতেও শীর্ষ 20-এর তালিকায় উঠে আসবে বাংলাদেশ। এমনকি কৃষি শক্তিতেও বাংলাদেশ ভারতের চেয়ে কোনো অংশে পিছিয়ে থাকবে না। আবার এইদিকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বড় ধরনের সিদ্ধান্ত নিতে চলেছে বাংলাদেশ সরকার। সক্রিয় কামান, মাল্টিরোল রকেট লঞ্চ সিস্টেম, শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, সাজোয়াজান, হালকা যুদ্ধ ট্যাঙ্ক এবং ড্রোন কমান্ড ইউনিট স্থাপন করতে চলেছে বাংলাদেশ সরকার। ইতিমধ্যেই তুরস্ক থেকে আনা হয়েছে TRG-300 লঞ্চার এবং MQ-1 হাউজার, যা রীতিমতো প্রতিবেশীদের কাঁপিয়ে দিয়েছে। এবার বাংলাদেশের নতুন বাজেটে আরও 2টি আর্টিলারি রেজিমেন্ট এবং একটি রকেট ব্যাটারি গঠনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সাজোয়াজান বা ট্যাঙ্ক কেনার ক্ষেত্রে তুরস্কের আলটাই, ইন্দোনেশিয়ার হারিমন্টেন্ট ট্যাঙ্ক নিয়ে আলোচনা করা হচ্ছে, যেগুলো বাংলাদেশের পাহাড়, নদী এবং বনসহ বিচিত্রময় ভূপ্রকৃতিতে অসাধারণ পারফরম্যান্স করবে। এছাড়াও চীনের কাছ থেকে আরও 55টি নতুন লাইট অ্যাটাক ট্যাঙ্কও কিনতে চলেছে বাংলাদেশ। সব কিছু মিলিয়ে বলা যায় যে বাংলাদেশ সেনাবাহিনীও কিন্তু ব্যাপক এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও আরও এগিয়ে যাবে। বাংলাদেশের 3 বাহিনীর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী সবচেয়ে বেশি শক্তিশালী এবং কৌশলগত দিক থেকে 3 বাহিনীর মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী। এবং আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু ইতিমধ্যেই তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 অ্যাটাক ড্রোন ব্যবহার করে, যা বাংলাদেশ সেনাবাহিনীকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্য সংখ্যা প্রায় 2,20,000। ভবিষ্যতে এর সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা 2,20,000 থেকে উন্নতি করে প্রায় 3 লক্ষের কাছাকাছি নিয়ে যাওয়া হবে বা 3 লক্ষ করা হবে। এতে করে বাংলাদেশ সেনাবাহিনী আরও বেশি শক্তিশালী হয়ে যাবে। তবে কেবল অস্ত্র ক্রয় করলেই চলবে না, এইসব পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং টেকনিক্যাল ইন্টিগ্রেশনই হলো আসল চ্যালেঞ্জ। সেটার জন্য প্রতিরক্ষা দপ্তর একটা বিশাল অঙ্কের টাকা বরাদ্দ রেখেছে। বাংলাদেশি পাইলটদেরকে পাঠানো হবে চীন ও তুরস্কে ট্রেনিংয়ের জন্য, যারা সেখানে যুদ্ধবিমান চালানো, যুদ্ধবিমান উড়ানো এবং যুদ্ধের বিভিন্ন কৌশল শিখবে। বিশেষ করে চীনে পাঠানো হবে বেশিরভাগ সৈন্যকে, যেন তারা সহজে যুদ্ধবিমান উড়াতে পারে এবং যুদ্ধক্ষেত্রে যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এমনকি যারা সাবমেরিন চালাবে, সাবমেরিন ইউনিটের সদস্যদেরকে পাঠানো হবে দক্ষিণ কোরিয়ায়। তারা সেখান থেকে কীভাবে সাবমেরিন চালাতে হয়, সাবমেরিন দিয়ে কীভাবে যুদ্ধ পরিচালনা করতে হয় এবং কীভাবে মিসাইল নিক্ষেপ করতে হয়, সব কিছুই তারা দক্ষিণ কোরিয়া থেকে শিখে আসবে। ফলে বঙ্গোপসাগরে যখন বাংলাদেশ নৌবাহিনী সাবমেরিন নিয়ে চলাফেরা করবে, তখন ভারত কিন্তু এমনিতেই আতঙ্কে থাকবে। আর বাংলাদেশ যে নতুন 6টি সাবমেরিন ক্রয় করতে চলেছে, সেগুলো কিন্তু খুবই উন্নত প্রযুক্তির সাবমেরিন হতে চলেছে, যেগুলোর আতঙ্কে সবসময় ভারত থাকবে বিপদে। এছাড়াও সেনাবাহিনীর রকেট ইউনিটের সদস্যরা যাবে আজারবাইজান ও তুরস্কে। তারা সেখান থেকে কিভাবে মিসাইল ফায়ার করতে হয়, কিভাবে রকেট আর্টিলারি ফায়ার করতে হয়, কিভাবে যুদ্ধ পরিচালনা করতে হয়, এইসব দিয়ে সেসব সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করবে। সব কিছু মিলিয়ে বলা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য এক প্রকার আশীর্বাদ স্বরূপ। তিনি দেশের উন্নতির পাশাপাশি বাংলাদেশের সামরিক বাহিনীকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চলেছে, এবং আমাদেরকে আর লেজ গুটিয়ে ভারতের ভয়ে ঘরের মধ্যে থাকতে হবে না। আমরা এখন সার্বভৌমত্ব নিজেরাই রক্ষা করতে পারবো, নিজেরাই অন্যান্য দেশের তুলনায় নিজেদেরকে শক্তিশালী অবস্থানে তুলে ধরতে পারবো। এমনকি আমাদের প্রতিবেশী দেশ যে 2টি দেশ রয়েছে, ভারত ও মিয়ানমার, উভয়কেই কাউন্টার করে আমরা চলতে পারবো। এবং যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী হবে অনন্য। তো বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর উন্নতির ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব অস্ত্রশস্ত্র ক্রয় করতে চলেছে, এই সম্পর্কে আপনার মতামত কী, তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।
আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ।